ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি ফকিরহাট বিশ্ব রোডের মোড়। এখান থেকে একটু চা খাবো, এরপর আমরা রওনা দেব মোল্লাহাট উপজেলার উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বাসার থেকে 10:45 রওনা দিয়ে ফকিরহাটে এসে পৌঁছালাম 11:30টায়। তো এখানে একটু চা খাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে মোল্লাহাট উপজেলায়। মোল্লাহাটের ঐতিহ্যবাহী স্থান, টুরিস্ট স্পট, এগুলো আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ফকিরহাটের মোড়, অনেক ব্যস্ত এলাকা। গত পর্বে আমরা গেছিলাম হচ্ছে চিতলমারী উপজেলায়। চিতলমারীর সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি, যদি সময় হয় তাহলে ভিডিওটি দেখে নেবেন। তো মোল্লাহাট উপজেলার সংক্ষিপ্ত পরিচয় এবং ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব। মোল্লাহাট উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। 1867 সালে এটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 2 জুলাই 1983 সালে এটিকে উপজেলায় রূপান্তর করা হয়। কথিত আছে, প্রাচীনকালে বর্তমানে মোল্লাহাট এলাকার হাজী মোহাম্মদ তমিজ উদ্দিন মোল্লা নামের এক প্রভাবশালী, ধনবান ও দাম্ভিক ব্যক্তি বসবাস করতেন। স্থানীয় মুরব্বীদের ধারণা ও লোকমুখে প্রচলিত ঐতিহ্য অনুযায়ী এই তমিজ উদ্দিন মোল্লার বংশধর ও তাদের এলাকার পরিচিতির সূত্র ধরেই কালক্রমে জায়গাটির নাম মোল্লাহাট হয়ে যায়। প্রায় 200 বছর আগেও বর্তমান মোল্লাহাট এলাকাটি চুনখোলা নামক একটি স্থানের অধীনে একটি মোকাম হিসেবে ব্যবহৃত হতো। মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা এই অঞ্চলটি তখন থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলটি বেশ কিছু গৌরবময় ঘটনার সাক্ষী। চরকুলিয়া এলাকায় পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের একটি বড় যুদ্ধ হয়েছিল, যেখানে একজন ক্যাপ্টেন সহ প্রায় 200 পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। 26শে মার্চের পর থেকেই মোল্লাহাট থানা সংগ্রাম কমিটির নেতৃত্বে এখানে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়। মোল্লাহাটের দর্শনীয় ও প্রাচীন নিদর্শনের মধ্যে কুলিয়া ইউনিয়নের একটি 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং মাটিয়াগাড়ি মন্দির অন্যতম। এই উপজেলার উত্তরে নড়াইল জেলার কালিয়া উপজেলা, দক্ষিণে ফকিরহাট উপজেলা ও চিতলমারী উপজেলা, পূর্বে চিতলমারী উপজেলা, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও গোপালগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে খুলনা জেলার তেরোখাদা উপজেলা, চুনখোলা ইউনিয়ন ও রূপসা উপজেলা। এই এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে আবুল খয়ের গাড়ফা, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সদস্য; KM আলী আজম, উদয়পুর, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। এই এলাকাটি 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে উদয়পুর ইউনিয়ন, চুনখোলা ইউনিয়ন, গাংনী ইউনিয়ন, কুলিয়া ইউনিয়ন, গাওলা ইউনিয়ন, কোদালিয়া ইউনিয়ন, আটজুড়ি ইউনিয়ন। বন্ধুরা, আমি বাগেরহাটের 9টা উপজেলার দর্শনীয় স্থান, ইতিহাস, ঐতিহ্য, অবস্থান, আয়তন, প্রশাসনিক এলাকা, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এগুলা আপনাদের সামনে তুলে ধরব। অলরেডি আমি 3টে উপজেলা ভিডিও আপলোড করছি, কচুয়া, ফকিরহাট এবং চিতলমারী। আপনি যদি এই 3টে উপজেলার ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আজকে মোল্লাহাট উপজেলা ভ্রমণ করব। তো এটা হচ্ছে আমার 4 নম্বর উপজেলা। তো এখানের সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা যাচ্ছি মোল্লাহাট উপজেলায়। তো সর্বপ্রথম আমি যেখানে যাব সেটা হচ্ছে ঐতিহাসিক কুলিয়া জামে মসজিদ। মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নে এটা অবস্থিত। তো এখান থেকে আমরা যাব হচ্ছে জয়ডিহি বাস স্ট্যান্ড থেকে আমরা বাম দিকে চলে যাব। এই পথ দিয়েই ঐতিহ্যবাহী কুলিয়া জামে মসজিদ আছে, সেটা প্রথম আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। একটা গুরুত্বপূর্ণ মেসেজ পড়ে নিতে পারেন।
দেখতে দেখতে জয়ডিহি বাস স্ট্যান্ডের মোড়ে চলে আসছি। এখান থেকে আমরা বাম দিকে যাব। বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে মোল্লাহাট উপজেলা 46.8 কিলোমিটার, সময় লাগবে 55 মিনিট গুগল ম্যাপ অনুযায়ী। যদিও আমাদের কাছে গুগল ম্যাপ আছে, তো এখানে একটু জিজ্ঞাসা করে নিই। আসসালামু আলাইকুম। ওই যে কুলিয়া জামে মসজিদ আছে না, বড় মসজিদ, এই পথ দিয়ে যাওয়া যাবে? রাস্তা ভালো? রাস্তা দিয়ে ডান দিছে, কিন্তু কেবল হ্যাঁ, ডানি যাব। ওই একটা ফল আছে বুঝছেন, ওই ফল পারে ডাইরেক্ট ডানি রাস্তায় চলে যাবে আর মসজিদের সামনে যে ওই রাস্তা যে তো এই আর একটু সামনে যায় ডানি ঢুকে ওই পথ দিয়ে যাওয়া যাবে না? না, আপনার এই ঝুলি গেলেই ভালো, সহজ হবে। হ্যাঁ। আচ্ছা, তো আমি যে পথে যাচ্ছি এটাই ঠিক আছে। তো আঙ্কেল খুবই আন্তরিক ছিল, উনি আমাকে সুন্দর করে বোঝা দিল কোন পথে যেতে হবে। 46 নং জয়ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জয়ডিহি বাস স্ট্যান্ড থেকে উত্তর কুলিয়া জামে মসজিদের দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার, 12 থেকে 15 মিনিট সময় লাগবে। এই মুহূর্তে আমরা চলে আসছি চরকুলিয়া, এই এলাকার নাম চরকুলিয়া। চরকুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চলে আসছি। তো এইটা সম্ভবত চরকুলিয়া বাজার। ভাই এই পথে যাবো কিভাবে? সে কি ওই পাশটা ঘুরে আসতে হবে? তো এখানে একটি ব্রিজ নির্মাণ হচ্ছে, এজন্য রাস্তা বন্ধ, আমাদেরকে ফিরে যেতে হবে। বাজারের ভিতর থেকে ডাইন দিকে একটি রাস্তা গেছে, ওই দিক দিয়ে যেতে হবে। এই জায়গায় ডাইন পাশে কিছু দূর সামনে এগোতেই ডান দিকে একটি বাঁকটা ঘুরেই ডান পাশে একটি বড় একটি পুকুরের সামনেই হচ্ছে ঐতিহ্যবাহী কুলিয়া জামে মসজিদ। যদিও এটা টাইলস দিয়ে মোড়া। তো এই মসজিদটা এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এবং এখানে যদি কাউকে পাই তার কাছ থেকে জিজ্ঞাসা করব। আমরা এই মুহূর্তে চলে আসছি সেই কুলিয়া মসজিদে। এখন বাজে 12:15। আমরা 10:45-এ রওনা দিয়েছিলাম। এখন আপনাদেরকে দেখাই মসজিদটা, যদিও পরে টাইলস করা হয়েছে এখানে। তো 12:15টার দিকে আমরা পৌঁছে গেলাম এই কুলিয়া জামে মসজিদে। তো এখানে অনেক বড় একটা টিন শেড, জুমা অথবা ঈদের সময় এখানে অনেক লোকজন হয়, যার কারণে এরকম ছাউনি দেওয়া। জায়গাটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভিতরে এরকম একটি সুন্দর মসজিদ খুব কমই দেখা যায়। এই মসজিদটা সম্পর্কে না বলেন, না একটু বলেন তো। মসজিদ তো জি, মানসিক বলে যে এটা দৈব, মানে আমি শুনছি যে এই মসজিদটা নাকি আপনার দৈব মাটির তলের থেকে। হ্যাঁ, আমরাও তো আপনি যেরকম শুনছেন আমরা ওই রকম। কেউ কেউ বলে যে হঠাৎ করে এসে দেখিছে মসজিদটা, আবার কেউ কেউ বলে এক রাতে এটা তৈরি হয়েছে। এর কোনো নির্দিষ্ট কোনো তারিখ অথবা কোনো কিছু নেই। 800 বছরের নিচে তো আর না, তাই আমরা মানে আপনারা ছোট থেকেই দেখতেছেন? তার আগের এটা যেসব মুরব্বীরা ছিল, জি, সেসব মুরব্বীরাও দেখে গেছে। তা এটার কি কোনো মানে কারা তৈরি করেছে কি এ ধরনের কোনো তথ্য নেই? কোনো মানে মসজিদ কেউ জানে না যে আমরা অমুকরে দেখছি, জি, কিবা কেউ বলেও নাই। আপনার কত বয়স? 70 হয়েছে না? 75। উনি যাদের কাছ থেকে শুনিছে তারাই জানে না, তাই না? তারাও জানে না, তারাও শুনছে যে এই মসজিদটা। এখন এটা দেখছি তো টাইলস করা, আগে কি রকম ছিল? না, এরকম ছিল না। ওই ভিতরে একটা গম্বুজের মতন আছে, আচ্ছা, ছোট্ট অল্প জায়গায় নিয়ে জি, ভিতরে। এই আশপাশে যত কাজ বাজ হয়েছে, এই মসজিদে অনেক দান সকাত মানসিক করে, বুঝছেন? আচ্ছা, সেইটা দিয়ে উন্নয়নের কাজ হয়েছে, সব উন্নয়ন হয়েছে। আচ্ছা, একটু পরে এই উন্নয়ন। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব এবং সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মসজিদের ভিতরে, এখানে কোনো লোক নেই, কারোর সঙ্গে কথা বলার জন্য খুঁজতেছি। তো আমি এখন ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে ভিতরটা, সব জায়গায় টাইলস দিয়ে মোড়া, কিন্তু সেই প্রাচীনত্ব এর ভিতরে নেই। প্রাচীনকালের যেমন ইট সুরকি এরকম দেখতে পাই আমরা, সেই ধরনের কোনো কিছুই নেই। সব জায়গায় আধুনিকতার ছোঁয়া। আজকে শুক্রবার, এখন 12:15 বাজে। এই ভিতরে এইটুকুই ছিল সর্বপ্রথম, এরপর চারিপাশ দিয়ে বাড়ানো হয়েছে। এই যে এক গম্বুজ দেওয়া, এক গম্বুজের যেটুক রুম, এইটুকুই ছিল সর্বপ্রথম।
ঐতিহ্যবাহী উত্তর কুলিয়া জামে মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নে অবস্থিত একটি অতি প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় উপাসনালয়। এটি মোল্লাহাট উপজেলার অন্যতম প্রাচীনতম একটি মসজিদ হিসেবে স্বীকৃত। এই ঐতিহাসিক মসজিদটি ঠিক কবে বা কার দ্বারা নির্মিত হয়েছিল তার সঠিক কোনো তথ্য বা দলিল প্রমাণ এখনো পাওয়া যায়নি। এখান থেকেও সিঁড়ি আছে, উপরে ওঠা যায়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মধ্যে মসজিদটির উৎপত্তি নিয়ে বিভিন্ন রহস্যময় লোককথা প্রচলিত রয়েছে। সামনে একটি পুকুর। তো এই হচ্ছে সেই মসজিদটা, এটাই হচ্ছে ঐতিহ্যবাহী কুলিয়া জামে মসজিদ। কেউ কেউ মনে করেন এটি অলৌকিকভাবে এক রাতের মধ্যে তৈরি হয়েছে, আবার কারো মতে এটি হঠাৎ করেই আবির্ভূত হয়েছিল। প্রাচীন স্থাপত্য শৈলী এবং এর ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি একটি অন্যতম দর্শনীয় বা পর্যটন স্পট হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তো এখন আমরা রওনা দিলাম মোল্লাহাট শহরের দিকে, মোল্লাহাট বাজারে বা মোল্লাহাট বাস স্ট্যান্ডের দিকে। এখন বাজে 12:57। এখান থেকে মোল্লাহাট উপজেলা মডেল মসজিদ যেটা, ওইখানে যে জুমার নামাজ আদায় করব। তো আমি এখন চলে যাচ্ছি মোল্লাহাট উপজেলা শহরের ভিতরে। মোল্লাহাট বাজার সামনে 1 কিলোমিটার, এখান থেকে আবার চিতলমারিও যাওয়া যায়। তো এখানে দেখলাম দুই দিকে দুটো রাস্তা চলে গেছে, তার মাঝে আল্লাহু আকবার লেখা এবং দুই পাশে দুটো চিংড়ি মাছ। এখান থেকে গোপালগঞ্জ 12 কিলোমিটার, পদ্মা সেতু 117 কিলোমিটার, ঢাকা 157 কিলোমিটার। হচ্ছে মোল্লাহাট থানা। তো আমরা চলে আসছি মোল্লাহাট বাস স্ট্যান্ডে, সামনেই মোল্লাহাট ব্রিজ। তো ওই মোল্লাহাট ব্রিজটা একটু দেখে আসি। আমরা মোল্লাহাট ব্রিজ পার হয়ে ওপার যাব। তো দেখেন কত সুন্দর ব্রিজটা, আকাশে মেঘ। আজকে ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু প্রচুর রোদ। ব্রিজটা এখানেই শেষ। এখান থেকে গোপালগঞ্জ সড়ক বিভাগ শুরু। এখানে লেখা আছে স্বাগতম গোপালগঞ্জ সড়ক বিভাগ। তো আমরা এখান থেকে ফিরে যাব। তো এই ব্রিজটা পার হয়ে ডান পাশে একটি বিদ্যুৎ কেন্দ্র আছে, মধুমতি 100 মেগাওয়াট HFO চালিত বিদ্যুৎ কেন্দ্র, মোল্লাহাট বাগেরহাট। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। তো ব্রিজ পার হয়ে আমরা মোল্লাহাট বাস স্ট্যান্ডে আবার চলে আসছি। তো এখান থেকে এখন চলে আসলাম মডেল মসজিদে। তো এখানে জুমার নামাজ আদায় করব। এখন প্রায় 1:15 বাজে। তো নামাজ পড়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো নামাজ শেষ করে বেরোলাম। বন্ধুরা, আমি যখন এখানে ড্রোন ভিডিও করতেছিলাম তখন এই মসজিদের 4-5 জন লোক আমার সঙ্গে দুর্ব্যবহার করে, বলে আমি অনুমতি না নিয়ে ভিডিও করতেছি কেন, ইমাম সাহেবের অনুমতি নিছি কিনা, এই ধরনের অনেক কথা। এক পর্যায়ে আমার কাছ থেকে ড্রোন ছিনিয়ে নিয়ে যায়। তো বলে ড্রোন থানায় জমা দেবে, পুলিশের কাছ থেকে নিতে হবে। ভিডিওর শেষে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্য স্পটগুলো দেখে আসি। তো নামাজ শেষে আমরা লাঞ্চের জন্য মোল্লাহাট বাস স্ট্যান্ডের এখানে চলে গেলাম। একটি হোটেলে লাঞ্চ করে নিলাম। খলিলুর রহমান ডিগ্রি কলেজ, এই কলেজের সামনে। এখন ভিতরটা একটু দেখব। তো এখন বাজে 3:21। তো এখানে দেখলাম 3-4 জন বাচ্চারা বল খেলতেছে, তো তাদের সাথে যোগ দিলাম। তো এই স্কুলের মাঠটা খুবই সুন্দর, চারিপাশে সবুজ গাছ, তো দেখতে ভালোই লাগলো। এলাকাটা খুবই সুন্দর। তো এখন 3:45। আমরা এখান থেকে চলে যাব উদয়পুর বড় মাদ্রাসা মসজিদ। তো আমরা চলে আসছি উদয়পুর বড় মাদ্রাসা মসজিদে। তো এইখানে গেটে আমরা ভিডিও করার জন্য অনুমতি চাইছিলাম, কিন্তু এখানে কোনো ভিডিও করা যাবে না। তো এই উদয়পুর বড় মাদ্রাসাটি বাংলাদেশের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় উদয়পুর গ্রামে অবস্থিত একটি অনন্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপত্য।
এই মসজিদটি বাংলাদেশের ইসলাম প্রচার ও তাবলিগ জামাতের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি বাংলাদেশের দাওয়াত ও তাবলিগ জামাতের সর্বপ্রথম মারকাজ, যা কেন্দ্র হিসাবে ঐতিহাসিকভাবে স্বীকৃত। তো এই রোডেই হচ্ছে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোল্লাহাট বাগেরহাট। তো এখান থেকে আমরা চলে আসছি সৌরভ রিসোর্ট ক্যাফেতে। এই রিসোর্টটি মোল্লাহাট থানার একটু আগে ডাইন পাশে। তো খুবই সুন্দর একটা রিসোর্ট। এখানে বিকেলে অনেক লোকজন হয়, যেহেতু এখন দুপুরবেলা এই জন্য 2-1 লোকজন ছিল। তো ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর। তো আমরা যেহেতু লাঞ্চ করে আসছি, তেমন কিছু অর্ডার করিনি, শুধু কফি খেলাম দুইজনে। তো এখানে একটি লেকের ভিতরে ভাসমান ব্রিজ আছে। তো ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটি জায়গা। ঢাকায় যাওয়ার পথে মোল্লাহাট আসলেই এটা ডাইন দেখতে পাবেন। তো আপনারা যারা এখানে আসতে চান ঘুরে আসতে পারেন। তো এখন 4:29 আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোল্লাহাট উপজেলার মোটামুটি যে স্থানগুলো আছে, দর্শনীয় স্থানগুলো, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এইটা হচ্ছে মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন। তো মোল্লাহাট উপজেলা ঘোরাঘুরি আমাদের শেষ। আমাদের পরবর্তী ভ্রমণ হবে মোরেলগঞ্জ উপজেলা। এর আগে আমরা চিতলমারী উপজেলায় গেছিলাম। আপনি যদি চিতলমারীর ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে আমাদের সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা হলো। ড্রোন দিয়ে ভিডিও করতেছিলাম, তো জাস্ট একটা শর্ট নেব। তো যখন আমি আসছিলাম তখন কেউ ছিল না, তেমন কেউ ছিল না, 2-4 লোক ছিল যারা হয়তো এই মসজিদ কমিটির লোক। তো আমি যখন এখানে ভিডিও করতেছিলাম কয়েকজন জিজ্ঞাসা করলো যে আপনি কি করেন, কেন ভিডিও করেন। তো বললাম যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমি বিভিন্ন জেলা উপজেলায় ঘুরি, সেখানের ভিডিওগুলো আপলোড করি। তো আমার কাছে যে জিজ্ঞাসা করছিল উনি হচ্ছে একজন ডিবির লোক, ডিবিতে হয়তো চাকরি করে মোল্লাহাট। আমি তো কাউকে চিনি না এখানে। তো যাই হোক, উনি বলল যে আপনার চ্যানেলের নাম কি। তো আমি বললাম, তারপর উনি শুনে বলল আচ্ছা ঠিক আছে। উনি মোটরসাইকেল চালায় চলে গেল। তো পরবর্তীতে আমি এখানে যখন ভিডিও করি তখন এখানে একটা বাচ্চা নিয়ে নেমে আসতেছিল এবং সে বাচ্চাটা কাঁদতেছিল, বলতেছিল যে আমি ড্রোন নেব। তো ওই লোকটা আমাকে বলতেছিল, ভাই মাঝে আমাদের এইখানে বাস পড়ছিল, তো গম্বুজের উপরে দেখেন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুটো হয়ে গেছে, দেখেন তো। সেটা দেখার জন্য আমি আরও একটু ভিডিও একটু লং করছিলাম, যেহেতু গম্বুজের উপরে নিয়ে একটু দেখতে হবে, দেরি হচ্ছে। তো এইখানে দেখেন আরও 2 লোক নেমে আসলো, তারা হয়তো কমিটির লোক এবং ইমাম সাহেব সহ। তো এখানে এই যে একটা লোক হেঁটে আসতেছে আমার দিকেই, উনি আমাকে বলতেছে কেন ভিডিও করতেছেন, কার অনুমতি নিছেন, ইমাম সাহেবের অনুমতি নিছেন কিনা। আমি বললাম না, ইমাম সাহেব তো নামাজে ছিল, এজন্য অনুমতি নেয়নি। আপনি ভিডিও করতেছেন কেন? আপনি যদি সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকেন, কেন করতেছেন? বাড়ি কোথায়? আমি বললাম আমরা বাগেরহাট থেকে আসছি, বিভিন্ন ভিডিও করে ইউটিউবে দিয়ে কী লাভ, আপনি দেবেন কেন, তুলবেন কেন? আর ওই যে আর এক মুরব্বী আসতেছে, উনিও এসে অনেক কিছু বলল। আর এই যে বাচ্চা সঙ্গে যে লোকটা, উনি আমাকে বলছিল যে একটু দেখেন তো গম্বুজের উপরে বাস পড়ছিল। এই যে লোক, এই যে হাত নাড়ায় কথা বলতেছে, এই যে দেখেন হাত পাকায় কীভাবে আমার সঙ্গে চটে কথা বলতেছে। তো আমরা এখানে নতুন আসছি, তো আমি জানি না যে কোনো মসজিদে ভিডিও করার সময় অনুমতি লাগে কি না। তো আমরা তো বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, আগেও কয়েকটা যে উপজেলার ভিডিও করছি, তখন কোথাও কোনো অনুমতি নেয়নি, আমার জানা ছিল না। তো যাই হোক, উনি আমাকে অনেক কিছু বলল, সন্ত্রাসী কার্যকলাপ করতেছি, আমাদের সন্দেহ হচ্ছে। এরপর উনি আমার জোর করে আমার কাছ থেকে ড্রোন এবং ড্রোনের রিমোট কেড়ে নিয়ে গেল। তো এই যে পাশে যে ছিল উনি নিছিল রিমোট, আর উনি ড্রোনটা টানাটানি করতেছে। আমি বললাম আপনি এটা টানতেছেন কেন, এটা ভেঙে যাবে। ভেঙে যায় যাক। তারপর আমি ভাবলাম যে জোরাজুরি করলে প্রপেলার নষ্ট হয়ে যেতে পারে, তাও আপনার কাছে দিয়ে দিলাম। তো উনি নিয়ে 2টা ধরে নিয়ে দাঁড়ায় আছে, বলল যে এটা থানায় জমা দেওয়া হবে, থানার থেকে নিয়ে নেবেন। তারপর আমরা দাঁড়ায় আছি। এরপর উনি সেই ডিবির লোক যে নামাজ পড়ে গেছে, ওনাকে ফোন দিছে। ফোন দিলে উনি আসছে, আসার পরে বলতে
বলতেছে কি হয়েছে, আপনারা ভিডিও করতেছেন, কি করবেন? তো আমি সেই একই কথা আবার বললাম। তারপর উনি বললো আপনার চ্যানেলের নাম কি দেখি। তো ওনাকে বললাম, উনি ওনার মোবাইল দিয়ে সার্চ করে দেখলো, দেখে টেখে তারপর বললো যে না ঠিক আছে দিয়ে দেন, ওনারা আগেও অনেক ভিডিও করছে অনেক জায়গায়। তারপর উনি দিল, নিয়ে চলে আসলাম। আমি লাস্টে ওনারে বললাম যে ঠিক আছে আমরা ভিডিও করছি, এটা তো অপরাধ, তো ভিডিওটা ডিলিট করে দিই, তাতে ওনার হবে না, ভিডিও ডিলিট করলেও হবে না, কেন ভিডিও করলাম? তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কোথাও ড্রোন ভিডিও করেন তাহলে একটু বুঝে শুনে করবেন, এবং সরকারি প্রতিষ্ঠান হলে সেখানে একটু অনুমতি নিয়ে ভিডিও করার চেষ্টা করবেন। তো যাই হোক, ওদিন আমাদের মন টন খুব খারাপ ছিল যেহেতু এরকম একটা বিষয় ঘটে গেছে। তো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ধন্যবাদ।